প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের 7 দিন। আপনারা জানেন প্রতিদিন রাত 8টায় নেক্সাস টেলিভিশনে আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকি এবং মূলত আলোচনাধর্মী এই অনুষ্ঠান। আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের কিছু অংশ দিয়ে। আপনারা জানেন যে দায়িত্বে আসার পরে মাননীয় প্রধান উপদেষ্টা আজকেই প্রথম 7:30টার দিকে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেই ভাষণটি বিটিভি সহ অন্যান্য সম্প্রচার মাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করেছে এবং তার জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতেই বাংলাদেশের যে সাম্প্রতিক বন্যা, প্রায় 11টি জেলায় যে বন্যা হচ্ছে এবং যেখানে এখন পর্যন্ত সরকারি দপ্তরের হিসাব অনুযায়ী 18 জন মানুষ মারা গিয়েছেন এবং প্রায় 50 লাখেরও বেশি মানুষ পানিবন্ধে রয়েছে, সেই বিষয়টিকে দিয়েই উনি ওনার বক্তব্য শুরু করেছিলেন। আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের একদম শুরুর একটি অংশ আপনাদেরকে শুনিয়ে। বন্যা কবলিত এলাকার সকল মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সঠিক সহায়তা দেওয়ার জন্য সরকারের যত কার্যক্রম আছে তাদের সচল করেছে। ইতিমধ্যে উপদেষ্টাবৃন্দ বিভিন্ন এলাকার দায়িত্ব নিয়ে এলাকায় গেছেন। আমার কার্যালয়ে একটা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে, বন্যা পরবর্তী কার্যক্রম নেওয়া হয়েছে, ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণের জন্য করণীয় কি স্থির করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এইখান থেকে যদি আমরা আসলে আমাদের আজকের কথা শুরু করতে চাই, আমরাও আসলে আজকের আলোচনায় আমাদের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই এবং বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আমরা অনলাইনে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আয়েশা আক্তারকে। ডক্টর আয়েশা আক্তার, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া। শামীম হাসান ভূঁইয়া, আপনাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনও আপনার লাইনটি স্ট্যাবলিশ না। আমরা আপনার সাথেও কথা বলবো এবং আমরা শুরু করতে পারি। আমাদের সাথে এটিএন বাংলার একজন স্টাফ রিপোর্টার যুক্ত হয়েছে, মুশফিক রহমান। মুশফিক এই মুহূর্তে আছে নোয়াখালীর মাসদিতে। আমরা মুশফিকের সাথেও কথা বলবো। সে স্পটে তার চ্যানেলটির জন্য কাভারেজ করছে, সেখানে ও তার পর্যবেক্ষণগুলো কি দেখছেন সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আমরা শুরু করতে চাই আজকের এই আলোচনা। ডক্টর শামীম হাসান ভূঁইয়া, আপনাকে দিয়ে যদি আমি প্রশ্ন করি, শুরুর প্রশ্ন যে এরকম একটা আকস্মিক বন্যা, এটা নিয়ে এরই মধ্যে অনেক ধরনের কথা তৈরি হয়েছে। আসলে এরকম একটা বন্যা হঠাৎ করে কেন চলে আসলো, সেইটা একটু আপনার কাছ থেকে শুনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রকৃতপক্ষে এই যে মনসুন বা বর্ষাকালে কিন্তু আমরা মাঝে মাঝেই মনসুন ডিপ্রেশন বা মনসুন ওয়েলমার্ক লো এই ধরনের ঘটনা দেখতে পাই, কিন্তু মনসুনের সময় কখনোই এই সকল লো বা ওয়েলমার্ক লো, যেটা নাকি বঙ্গোপসাগরে তৈরি হয়, এগুলা কিন্তু কখনোই আমাদের সাইক্লোনিক স্টর্ম বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এটা তৈরি হয় না। কিন্তু এই সময় যে এমনিতে মনসুনের যে ফ্লো থাকে, এই ফ্লোর কারণে প্রচুর জলীয় বাষ্প আমাদের দেশের অভ্যন্তরে ওই সকল লো বা ওয়েলমার্ক লোর সাথে চলে আসে এবং যদি কোনো কারণে এই সকল লো বা ওয়েলমার্ক লো স্ট্যাগনেন্ট হয়ে যায়, অর্থাৎ ল্যান্ডে ওঠার পর যদি স্থির হয়ে যায়, তাহলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয় ল্যান্ডের উপর। এবং পাহাড়ি অঞ্চলে যদি এটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে খুব দ্রুত ফ্লাশি রিভার যেগুলো রয়েছে, অর্থাৎ খুব দ্রুত এটা সমতল ভূমি, বাংলাদেশের মতো সমতল ভূমিতে এটা দ্রুত চলে আসে এবং এই ধরনের ফ্লাড হয়ে থাকে। তবে এবছর যেটা হয়েছে, এবছর কিন্তু একটা ওয়েলমার্ক লো ছিল এবং আমরা 16 তারিখ থেকে আমরা LC3 বা লোকাল কশনারি সিগন্যাল নাম্বার 3 দিয়েছিলাম বঙ্গোপসাগরে এবং এটা আস্তে আস্তে আমাদের চট্টগ্রাম এবং রাঙামাটি, কক্সবাজার এ সকল অঞ্চল দিয়ে আমাদের বাংলাদেশের উপরে ওঠে এবং একটা ব্যান্ড এই ত্রিপুরা রাজ্যে প্রচুর বৃষ্টিপাত দেয় আর বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু অনেক ভারী বৃষ্টি হয়েছে, যার জন্য এই পাহাড়ি অঞ্চল থেকে
প্রচন্ড ঢল নেমে এসে বন্যার মানে এই এই সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের যে পরিমাণ বলা হচ্ছে সেটা আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে যেটা জেনেছি যে আসলে সারা মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা থাকে তার সেই বৃষ্টিপাতের পরিমাণ 2-3 দিনেই হয়ে গেছে। এইটাকে যদি একটু আপনি বলেন আসলে এরকম ঘটনা কেন যেমনটি আমি ঘটছে? বলছিলাম যেমনটি আমি বলছিলাম যে আমাদের যদি বঙ্গোপসাগরে এ সময় যে সকল লো বা ওয়েল মার্ক লো বা ডিপ্রেশন হয়ে থাকে, এ সকল ডিপ্রেশনের কারণে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু এই এই বৃষ্টিপাতটা যদি এই লো বা ওয়েল মার্ক লোটা যদি ল্যান্ডে উঠে কোথাও স্ট্যাগনেন্ট হয়ে যায়, স্থির হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটানা 2 দিন 3 দিন বা 4 দিন পর্যন্ত বৃষ্টিপাত হতে থাকে ক্রমান্বয়ে। এইবার তেমনটি ঘটেছে আমাদের বাংলাদেশ এবং সংলগ্ন যে ত্রিপুরা, আমাদের পূর্বাঞ্চলে, এ সকল অঞ্চলে এই ওয়েল মার্ক লোটা আপনার স্ট্যাগনেন্ট হয়েছিল বেশ কিছুদিন, এবং বঙ্গোপসাগর খুব কাছে থাকাতে প্রচুর জলীয় বাষ্পের সাপ্লাই সে পেয়েছে এবং একটানা বৃষ্টি ঝরিয়েছে। এবং আসলে উজানের যে আসলে পানি সেটা ভাটিতে আসার কারণে হয়েছে। একটা কথা ঘুরে ফিরে আসছে, আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে ভারত যথাসময়ে আমাদেরকে আসলে তথ্য দেয়নি। আবার এটাও শোনা যাচ্ছে যে না, তথ্য দিয়েছে, 2-3 দিন আগে যেটা দেওয়া সম্ভব ছিল সেটা দিয়েছে। এই জায়গাটাকে একটু আপনি খোলাসা করতে পারবেন কিনা? আচ্ছা, এখানে কিন্তু আমি একটু ক্লিয়ার করি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিন্তু বন্যার পূর্বাভাস দেয় না। জি, এটা দেয় হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের জি। যে বন্যা পূর্বাভাস কেন্দ্র আছে, কেন্দ্র তারা আছে দিয়ে এবং থাকে। সেটার সাথে আবহাওয়া অধিদপ্তরের একটা যৌথ নিশ্চয়ই হ্যাঁ, নিশ্চয়ই আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতের পরিমাণ দিয়ে থাকে এবং হাইড্রোলজিক্যাল মডেল সেটা রান করে হচ্ছে পানি উন্নয়ন বোর্ড, বন্যা পূর্বাভাস কেন্দ্র। জি। তো আমরা কিন্তু আমাদের যে সিস্টেমটা, বৃষ্টিপাতের পরিমাণ বা অন্যান্য, আমরা কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাতের পরিমাণই পাই না, তার সাথে বায়ু প্রবাহ কোন দিক থেকে আসছে, আমাদের তাপমাত্রা কত, এবং অনেকগুলো তথ্য আমরা পাই। এটা বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO এর মাধ্যমে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে থাকি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো। 3 ঘন্টা অন্তর অন্তর আমরা এক্সচেঞ্জ করে জি। থাকি। এটা WMO এর সিস্টেম, এখানে কোনো ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। হুম, হুম। কিন্তু হাইড্রোলজিক্যাল যে ইনফরমেশন, যেটা নাকি পানি প্রবাহ, আমাদের পানির সমতল, তারপরে কতটুকু পানি ডিসচার্জ হলো, এই সকল হাইড্রোলজিক্যাল ইনফরমেশন, এটা কিন্তু WMO এখনো কোনো সিস্টেম এস্টাবলিশ হয়নি, হুম, হুম। এবং এটা এই সকল তথ্য কিন্তু আমাদের প্রতিবেশী দেশের সাথে এক্সচেঞ্জ হয়ে থাকে, এবং এটা হাইড্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা বন্যা পূর্বাভাস কেন্দ্র, তারা এগুলা এক্সচেঞ্জ করে। তো এই ক্ষেত্রে তাদের কিছু তথ্য তারা পেয়ে থাকে, কিন্তু আবহাওয়া অধিদপ্তরের মতো যে বিশ্ব আবহাওয়া সংস্থার ব্যানারে যে আমরা ডেটা এক্সচেঞ্জ করে থাকি গ্লোবালি, হুম, হুম। সেই ডাটাটা হচ্ছে GTS লিঙ্ক বা গ্লোবাল টেলিকমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আমরা পেয়ে থাকি, এবং এটা আমরা সমস্তই পেয়েছিলাম। এবং সেখানে বৃষ্টিপাত আমরা দেখেছি যে ত্রিপুরাতেও বৃষ্টি হচ্ছে, কিন্তু কি পরিমাণ পানি আসছে এবং কি পরিমাণ পানি কত বেগে আসছে, কি পরিমাণ ডিসচার্জ হচ্ছে, হুম, হুম। এটা হাইড্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলতে সেই পারবেন যে তথ্যকে সেই তারা তথ্যের ঘাটতি পেয়েছেন। থাকার সম্ভাবনা রয়েছে নিশ্চয়ই তাহলে। সেটা তো আছেই, কারণ হুম, আমরা একটা প্রজেক্ট করতে, WMOর অর্থায়নে আমরা একটা প্রজেক্ট আমাদের 4টা দেশ মিলে করতে আমাদের উদ্যোগী হয়েছিলাম, এবং প্রাথমিক অবস্থায় ভারতও কিন্তু উদ্যোগী ছিলেন। হুম। সেটা হচ্ছে ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। তো পরবর্তীতে শেষ পর্যায়ে গিয়ে ভারতের যখন এই ক্লাসিফাইড, তারা বলতেছে কিছু ইনফরমেশন আছে ক্লাসিফাইড ইনফরমেশন, এগুলা তারা শেয়ার করবেন না। তো এই সকল প্রশ্নে কিন্তু পরবর্তীতে ভারত পিছিয়ে যায়, হুম, হুম। এবং ওই প্রকল্পতে আমরা এখন শুধুমাত্র নেপাল এবং বাংলাদেশ রয়েছি, এবং উজানের যে সকল দেশ ভুটান এবং ভারত, তারা এই প্রকল্পে আসতে জি, অস্বীকৃতি প্রকাশ করেছেন, এবং আমরা কিন্তু প্রকল্পটা করতে পারি। জি। আমরা আপাতত আপনার এই পর্যন্ত রেখে আমি একটু ডক্টর আয়েশা আক্তার আপনার সাথে কথা বলতে চাই। ডক্টর আয়েশা আক্তার, আপনার কাছে প্রশ্ন, এই যে আকস্মিক বন্যা এবং হঠাৎ বন্যায় বাংলাদেশের যে অবস্থা আমরা দেখছি,
এবং পানি যখন কমে যাওয়ার কথা, কমতে শুরু করেছে, কিন্তু যে পরিমাণে কমার কথা, আকস্মিক বন্যায় যেভাবে আসলে পানি নেমে যাওয়ার কথা, সেখানেও আমরা দেখছি কিছুটা স্থবিরতা রয়েছে, খুব বেশি পানি এখনো নামছে না। এই যে বাস্তবতা, এইটা কেন ঘটছে বলে আপনি মনে করেন? আপনি পানি নিয়ে কাজ করেন, আমি যতটুকু জেনেছি। ধন্যবাদ। তাহলে আপনার পুরো প্রশ্নটার ভেতরে ২ টি অংশ আছে। একটি অংশ হচ্ছে আকস্মিক বন্যা কেন হলো? আমি খুব মনোযোগ দিয়ে আবহাওয়াবিদের কথা শুনছিলাম। উনি খুব সুন্দরভাবে বর্ণনাটা দিয়েছেন। আ আমি আমার একটা প্রশ্ন ওনার কাছে থাকবে যে আমরা চট্টগ্রামে ৪২ বছরের সর্বনিম্ন বৃষ্টিপাত পেয়েছিলাম গত বছরে। জি। আর সেই ইফেক্টটার পরে সাধারণত যে ইফেক্টটা শুরু হওয়ার কথা ছিল সেটা ছিল লা নিনা। এটা কি ওনারা এটা কনসিডারেশনে নিয়ে এসেছিলেন কিনা? জি, আচ্ছা, লা দ্বিতীয় নিনার কথা বিষয় কিন্তু বলেছেন, মানে আজকে উনি জি, হয়তো বলেন নাই, কিন্তু আমরা জেনেছি লা নিনার ব্যাপারটাও ছিল। লা নিনার একটা ইফেক্ট চলছে এখন। লা নিনার এই ইফেক্টের সাথে সাথে আপনি যেটা আপনিও বলেছেন যে গত ১৯ তারিখ থেকে টানা বৃষ্টি হচ্ছে এবং সেই কথাগুলো তো আপনাদের আলোচনায় অলরেডি চলেও এসেছে। তো এই অতিবৃষ্টি সাথে সাথে আমরা যে বেসিনগুলোর কথা জানি। একটা বেসিন হচ্ছে কুমিল্লার দিকে, যেটা হচ্ছে কুমিল্লার আর যেটাকে ডাউন স্ট্রিম বা আমরা বলি যে ভাটিতে আছে নোয়াখালী। এপাশে আছে ফেনী। আর আহ, এই সাইডটায় যেখানে চট্টগ্রামের কথা বলা হচ্ছে, চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে পানি উঠে গিয়েছিল, তাহলে আমরা যদি এই বিষয়গুলোকে দেখি, প্রথমে সেই ভৌগোলিক অবস্থা, আহ, এটা আমাদের একদম জানা বিষয়, অতিবৃষ্টি এবং যে বন্যাটা আমরা দেখতে পাচ্ছি, এই বন্যাটাকে আমরা বলে থাকি যে ফ্ল্যাশ ফ্লাড। এটা হঠাৎ করেই হয় এবং এটাকে পাহাড়ি ঢল, অতিবৃষ্টিজনিত কারণে বা কোথাও যদি বরফ হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায়, গলে যাওয়ার কারণে হঠাৎ করে এই ঢলটা নামে। এই ঢলটা যখন নামে তখন ভাটি এলাকায় প্লাবিত হয়। আচ্ছা, আহ, আরেকটা যে বিষয় ছিল সেটা হচ্ছে যে আমরা কেন কেন এই আসলে পানি ভোগান্তিটা নামতে বা দেরি পানিটা হচ্ছে? পানিটা নামছে না। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যে আমরা এক বাক্যে যদি বলা হয় যে অপরিকল্পিত যে আহ, নগরায়ন হচ্ছে এবং সব জায়গায় কিন্তু নগর গড়ে উঠছে এরকম না, অপরিকল্পিত যে অবকাঠামোগুলো আমরা তৈরি করছি, যার সাথে সাথে আরেকটা বিষয় আছে যে স্যান্ড মাইনিং বা বালু উত্তোলন আছে। এই পুরো মানে বিষয়গুলোকে এখানে একটু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, অল- নদী খননের বিষয় থাকে, নাব্যতার বিষয় থাকে, শহরের পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে, ধারণ ক্ষমতার বিষয় থাকে। এই প্রসঙ্গগুলো নিয়ে আপনার সাথে আমি কথা বলতে চাই বিশদভাবে অনুষ্ঠানের পরের অংশে। যে বিরতি নেওয়ার আগে আমি একটু কথা বলতে চাই, আমাদের সাথে এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান যুক্ত আছেন। তিনি তার পেশাগত কারণে নোয়াখালীর মাঝদিতে সংবাদ সংগ্রহের কাজ করছেন। মুশফিক, আপনার কাছে জানতে চাই যে আসলে বন্যার বাস্তব চিত্র আপনি কি দেখছেন এই মুহূর্তে, আজকের যদি এই সন্ধ্যায় কথা বলি, এবং বন্যার যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে মানবিক বিপর্যয় হওয়ার আশঙ্কা আছে কিনা, এবং সেটা আসলে কি অবস্থায় আছে, আপনার পর্যবেক্ষণ যদি একটু শোনান। আচ্ছা, মানবিক বিপর্যয়ের কথা যেটা, সেটা কিন্তু ফেনীর দিকে হয়ে গেছে। এখন নতুন ভাবে মানবিক বিপর্যয় যেটা, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে নোয়াখালী এলাকায়। এই সাইডে যে এলাকা রয়েছে বা ফেনীর যে দাগনভূঞা এলাকা, সেখানের মানুষ কিন্তু এখনো কষ্ট করছে। গতকালকে সেখানে ছিলাম, আজকে নোয়াখালীর সেনবাগ এবং বেগমগঞ্জের কিছু এলাকায় আমি ছিলাম। এইখানে যে সমস্যাটা হয়েছে, যে হাইওয়ে যেটা, সেইখানে পানি নেই। খুব কম জায়গায় হাইওয়ে প্লাবিত হয়েছে এই দিকটায়। হাইওয়ে থেকে ভেতরকার অবস্থা বোঝা একেবারেই মুশকিল। ভেতরে যেমন সেনবাগে আমি গেলাম, আমি হাইওয়ে থেকে সামনে চলে এসেছিলাম চৌমুহনীর দিকে, পরে আবার ফিরে আমি সেনবাগের দিকে ঢুকেছি, এত পানি ভেতরে। এবং ফেনীর দিক থেকে পানি তো নোয়াখালী হয়ে তারপরে বে অফ বেঙ্গলের দিকে বা এই কোম্পানিগঞ্জের দিক দিয়ে নেমে যাবে। তো পানি এত পরিমাণে আসছে, নিচে বন্যার স্রোত আর উপরে বৃষ্টি, এমন একটা বাস্তবতার মধ্যে আছে মানুষ। এবং সেনবাগ এলাকা এবং বেগমগঞ্জ এলাকা, এখানে যে যারা প্লাবিত হচ্ছে নতুন করে বা এর মধ্যে হয়েছে,
তারা কিন্তু ত্রাণ সহায়তা খুব একটা পাচ্ছে না। যারা বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ সহায়তা নিয়ে আসছেন, শ্রদ্ধা রেখেই বলতে চাই, তারা কিন্তু বেশিরভাগই ছুটছেন ফেনীর দিকে। ফেনীতে প্রচুর পরিমাণে ত্রাণ আমরা দেখেছি রাস্তায়, তবে ভোটের কারণে সেগুলা ডিস্ট্রিবিউট করা যায়নি ঠিক মতো। তবে এখন নতুন করে যারা প্লাবিত হচ্ছে বা 2-3 দিন যাবত যারা প্লাবিত হয়ে আছেন নোয়াখালী বা লক্ষ্মীপুর এলাকায়, এই দিকগুলোতে যদি নজর এখনই না দেওয়া যায় তাহলে কিন্তু মানবিক বিপর্যয় ঘটলেও ঘটতে পারে। তারপরে আপনি এবং এই বলছেন যে এলাকার আসলে মানুষগুলোকে উদ্ধার করা গণমাধ্যমের প্রয়োজন। সংবাদ দেখে ফেনীর অঞ্চলেই বেশি ত্রাণ নিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে যাওয়াতে যেটা হচ্ছে যে হয়তো এক জায়গায় অনেক যাচ্ছে এবং যেদিকে নেই সেদিকে এক ধরনের হাহাকার তৈরি হচ্ছে এবং রিমোটলি নৌকার অপ্রতুলতা, কারণ অনেকেই অনেক দিন ধরেই অনেক সময় ধরে এই এলাকায় বড় কোনো বন্যা হয়নি, তাতে করে নৌকারও এক ধরনের অপ্রতুলতার কথা আমরা শুনছি বা জানছি, তাতে করে রিমোটে যাওয়া যাচ্ছে না। এই বিষয়টা আপনি কি দেখছেন, বাস্তব চিত্রটা কি ছিল? এই বিষয়টা আজকে আমি যেটা দেখলাম বাস্তব, যে অনেক আমি আমি যেই ট্রাক্টরটায় ছিলাম, বড় চাকার মাটি টানা ট্রাক্টরে, সেই ট্রাক্টরে আমরা একজন গর্ভবতী মহিলাকে আমরা রেস্কিউ করে নিয়ে আসছি। তার এত নাজুক অবস্থা, তার হয়তো বা আর 1-2 দিন যদি বাড়িতে থাকতেন তাহলে হয়তো বা খারাপ কিছু ঘটে যেতে পারতো। এরকম একটা বাস্তবতার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে নোয়াখালীর এই এলাকাটা। এছাড়া যেটা হয়েছে যে ছোট শিশু আছে, নবজাতক, তারা জন্মগ্রহণ করছে দেখা যাচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে, তাদের ওইখানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য সুবিধা যেটা আছে বা কোনো মেডিকেল ক্যাম্প কিন্তু নেই। আমরা ফোকাস করছি শুধুমাত্র ত্রাণ, খাওয়া দাওয়া কি করবে সেটার দিকে অবশ্যই নজর দেওয়া জরুরি, তবে মেডিকেল সাপোর্টও জরুরি। আমি কয়েকদিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিন্তু আমার শরীরের অবস্থাও খারাপ হয়ে গেছে, বা আমার শরীরে কিন্তু বিভিন্ন ধরনের গোটা বা এগুলা উঠছে। তো এইটা তো আমি অল্প কিছু সময় সেখানে থাকছি মানে বলে, কিন্তু স্বাস্থ্য তারা তো সার্বক্ষণিক স্বাস্থ্য ওখানে সেবার থাকছে। বিষয়টাও তো আসলে স্বাস্থ্যের এখনই ব্যাপার। গুরুত্ব দিয়ে ভাবার সময় চলে এসেছে, এমনটাই আপনার বলছেন। মুশফিকুর রহমান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা একটা বিরতি নিতে চাচ্ছি, বিরতি নিয়ে ফিরে আসবো একটু পরেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। একটু আজকে দুর্যোগ মন্ত্রণালয়ের যে সচিব, ত্রাণ সচিব, তিনি ব্রিফিং করেছেন, সেখানে বলেছেন যে নতুন করে আর প্লাবিত হওয়ার সম্ভাবনা কম এবং পানি কমতে শুরু করেছে। এবং তিনি একটা পরিসংখ্যানও দিয়েছেন যে 11টি জেলায়, 73টি উপজেলায় 545টি ইউনিয়ন পৌরসভা বন্যায় প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যায় 18 জনের মৃত্যু হয়েছে, যেটা আগেই বলেছে। 2 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। পানিবন্দী ক্ষতিগ্রস্তদের মধ্যে 3654টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় 4 লাখের উপরে আশ্রয় দেওয়া হয়েছে বন্যা দুর্গত মানুষকে, এবং 22,000-এর উপরে পশু ও সেখানে রাখা হয়েছে, এরকম একটা তথ্য জানিয়েছেন দুর্যোগ ত্রাণ সচিব। এবারে আসতে চাই আমি আপনার কাছে। আপনার কাছে যে প্রসঙ্গে বিরতির আগে আমি বলছিলাম, সেই প্রসঙ্গটাই যদি নিয়ে আসি, যে আমাদের নদীর নাব্যতা নিয়ে কথা হচ্ছে, যে দীর্ঘদিন নদীগুলোর যে ধারণ ক্ষমতা, পানি ধারণ ক্ষমতা, সেইটা আসলে কমে যাওয়ার কারণেই যখনই উজান থেকে পানি আসে, ঢল আসে, সেটা আসলে দুকুল প্লাবিত হয়। তো এই জায়গাগুলো নিয়ে আসলে বাংলাদেশের কি করা উচিত বলে মনে করেন? আসলে কিভাবে এই জায়গাগুলো ডেভেলপ হতে পারে আর কেন হয়নি? আচ্ছা, প্রথম যে বিষয়টি হচ্ছে যে আহ, যেটা সম্পর্কে আমরা শুনছিলাম যে 31 বছর পরে বন্যা হয়েছে। এটা এই ক্ষেত্রে যে স্থানগুলো বন্যা সাধারণত হয়ে থাকে তার থেকে আমরা কিন্তু ভিন্ন কিছু চিত্র এবার দেখেছি, এবং এই চিত্র আমাদেরকে একটু বুঝিয়েও দিয়েছে যে আমরা উম, অতীত থেকে কোনো শিক্ষা নেই। 30 বছর বা 31 বছর পরে যে বিষয়টা হবে, অতিবৃষ্টি হবে, অতিবৃষ্টি হওয়ার জন্য আমাদের কোনো ধরনের প্রিপারেশন ছিল না। তাহলে এর পরের যে বন্যাটা, সেটা কি আসলেই 30 বছর পরে হবে নাকি 10 বছর পরে হবে? তার জন্য আমাদের এখন থেকেই আসলে চিন্তাটা করে রাখতে হবে। আপনি যেটা বলছিলেন, নদীর নাব্যতা, নদীর নাব্যতা, এটা তো অবশ্যই অপরিকল্পিতভাবে যখনই স্থাপনা হচ্ছে, ওখানে একটা আবাস হচ্ছে। আমরা সাধারণত আহ, জ- একটা জলাশয়ের পাশ
টাকে খুব দ্রুত সেটাকে দখল করে নিচ্ছি, সেখানে একটা স্থাপনা তৈরি করছি। নদীর কতটুকু জায়গাতে মানুষ থাকতে পারবে, কতটুকু জায়গাতে নদী নিজের নিজের স্বাস্থ্যের জন্য ধরে রাখতে হবে, সেটুকু আমাদের ঠিকমতো আসলে কার্যকরী হচ্ছে না। যার কারণে হঠাৎ যখন বৃষ্টিটা আসলো, 30 বছর আগের ঘটনাটারই যখন পুনরাবৃত্তি হচ্ছে বা তার থেকে আরো ভয়াবহ আকার হচ্ছে, সেটা তখনই আমরা দেখতে পাচ্ছি যে এই নদী বা যে জলাশয় আগে ছিল, সেই 30 বছর আগের সেই জলাশয়গুলি এখন নাই। বা আমরা যদি গোমতী নদীর কথাই বলি, গোমতী নদীর ক্ষেত্রে এই বছরগুলোতে মৌসুমেও কেন তাদের এ ধরনের আক্রান্ত হতে আমরা দেখিনি। আক্রান্ত হতে দেখিনি, অতিবৃষ্টি হয়নি। অতিবৃষ্টি না হওয়ায় তাদের এক ধরনের অভ্যস্ততার মধ্যে পড়ে গিয়েছিল। মানে আচ্ছা, দীর্ঘদিন ধরে নাব্যতার আসলে বিষয়টা অতিবৃষ্টি হচ্ছে হচ্ছে না, এটাকে আমরা ধরে নিয়েছি যে হবে না, কিন্তু আবহাওয়ার হবে না। পরিবর্তন, হ্যাঁ, আবহাওয়া এবং জলবায়ুজনিত পরিবর্তন যে প্রতিনিয়ত বাংলাদেশের বন্যা প্রবণতা বাড়াচ্ছে, এরকম বিষয় কিন্তু ছিল। আমি একটু কথা বলতে চাই ডক্টর শামীম আহসান ভূঁইয়া আপনার সাথে, যে আমরা জানি যে এরকম আশঙ্কাও কিন্তু করা হচ্ছে যে বাংলাদেশের বন্যা প্রবণতা প্রায় 60% উপর বৃদ্ধি পেয়েছে। কেন এই ধরনের আশঙ্কা করা হচ্ছে? এটা কি জলবায়ু পরিবর্তন জনিত কারণ? ধন্যবাদ। প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের কারণে এখন আমাদের এই অঞ্চল, যেটা ট্রপিক্যাল রিজিয়ন, সেখানে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে যে আমাদের যে রেইনফলের প্যাটার্ন বা রেইনফলের যে হ্যাভি রেইনফল রিটার্ন পিরিয়ড, এটা কিন্তু পরিবর্তিত হয়। কারণ আমরা জানি যে থার্মোডাইনামিক্স এর রুল হচ্ছে যে যদি তাপমাত্রা বাড়ে, সেই ক্ষেত্রে বৃষ্টিপাত আমাদের দীর্ঘ সময়ে আপনার ড্রাই স্পেল থাকবে, অর্থাৎ দীর্ঘ সময় বৃষ্টি কম থাকবে, এরপরে অতি অল্প সময়ে অতি ভারী বৃষ্টি হবে। কারণ এখানে এই সকল অঞ্চলে আগে থেকে যদিও কনভেকটিভ সিস্টেম ডেভেলপ করার চলে আসছিল, কিন্তু বিগত 2 বছর যাবত আমরা দেখতে পাচ্ছি যে এল নিনোর প্রভাবে তাপমাত্রা অনেক বেশি ছিল, এবং যার কারণে আমাদের ভূপৃষ্ঠ কিন্তু প্রচুর তাপমাত্রা ধারণ করে আস্তে আস্তে সেটা রিলিজ হচ্ছে। তো এই সকল কারণে এবার আমরা আমাদের যে মনসুনের যে প্রভাব বা বর্ষাকালে যে প্রভাব দেখতে পাচ্ছি, বর্ষাকালে যে ঝিরঝির করে, বর্ষাকালে যে লম্বা অনেক দিন অল্প অল্প করে, যেমন আমাদের জুলাই মাসে সাধারণত 21 দিন বৃষ্টি হয়ে থাকে, বৃষ্টি 5 সময় থাকে, সেখানে এটা অনেক কমে এসছে। আমি যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখি, মাসের পরিমাণ দেখি, তাহলে কিন্তু সেটা অপরিবর্তিত রয়েছে। একটা অর্থাৎ একটা সারা বিষয় মাসের ঘুরে এখন ফিরে আসছে যে সারা বিশ্বে উড়ন্ত নদীর একটা ধারণা তৈরি হয়েছে, যেটা বলা হচ্ছে যে বিশ্বে বন্যা প্রবণতা বাড়িয়ে দিচ্ছে, এবং যার ফল এরই মধ্যে ভারত এবং বাংলাদেশ সহ বেশ কয়েকটি কানাডায় ভয়াবহ বন্যাও হয়েছে। এটাও কি একটা কারণ কিনা? এবং আসলে উড়ন্ত এই নিশ্চয় আমি সেই কারণেই আসছিলাম যে এই যে দীর্ঘ সময় বৃষ্টিবিহীন থাকা এবং অল্প সময়ে অতি ভারী বৃষ্টি, এগুলো হচ্ছে কনভেকটিভ সিস্টেম এইটাকে অ্যাক্সিলারেট করে, অর্থাৎ আমাদের ট্রপিক্যাল রিজিয়নে এটা বেশি বেশি হবে, এবং অল্প সময়ে এই সারা মাসের বৃষ্টি একদিনে হয়ে যাবে, এরকম ঘটনা ঘটছে। আপনি জানেন যে কয়েকদিন আগে সৌদি আরবে যেখানে জি, বৃষ্টি হয় না, সেখানেও বন্যা বন্যা হয়েছে, হয়েছে। দুবাইয়ে বৃষ্টি হয়েছে। এটার দুটা কারণ, একটা হচ্ছে এল নিনা থেকে কিন্তু আমরা এখনো পূর্ণ লা নিনাতে আসিনি, অর্থাৎ আমাদের এখনো ট্রানজিশন পিরিয়ড চলছে, এবং এই আস্তে আস্তে এল নিনাতে লা নিনাতে আমরা প্রবেশ করছি, এবং এই ধরনের প্রবাহ যদি আমাদের মধ্য বর্ষা মৌসুমে থাকতো, তাহলে কিন্তু আরো বড় ধরনের বন্যা হতে পারতো। কিন্তু এবছর আপনারা দেখবেন যে 4টা বন্যা আমরা ফেস করেছি বিভিন্ন অঞ্চলে। তো কাজেই এই যে কিউমুলোনিম্বাস ক্লাউড ডেভেলপ করা, খুব দ্রুত ডেভেলপ করা, এই ধরনের প্রক্রিয়া যদি অ্যাক্সেলারেটেড হয়, তাহলে কিন্তু আমরা এই ধরনের এই যে একই বছর 4টা বন্যা পাওয়া খুব অস্বাভাবিক একটা ঘটনা। এটা জলবায়ু পরিবর্তন, এবং আমার মতে যে এই এল নিনা থেকে লা নিনাতে যাওয়ার যে ফেজটা, এটা জড়িত। এর সাথে এমজেও বলি আমরা একটা অসিলেশন, মেডেন জুলিয়ান অসিলেশন এবং রসবি ওয়েভ, এই সবগুলোই কিন্তু ফেভারেবল কন্ডিশনে রয়েছে। জি। কাজেই
এটা আমাদের এই অঞ্চলে না হোক, অন্যান্য অঞ্চলে কিন্তু আরো এই মৌসুমে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। আমি আরেকটা পূর্বাভাস দিয়ে আমি এটার ইতি টানতে চাই এই প্রসঙ্গের। সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু বে অফ বেঙ্গলে আরেকটা সিস্টেম ডেভেলপ করেছে এবং এটা আমাদের লো ফর্ম হয়েছে এবং এই লোটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা 2 তারিখ বা 3 তারিখের দিকে, অর্থাৎ সেপ্টেম্বরের 2-3 তারিখের দিকে এটা ভারতের ভুবনেশ্বর দিয়ে বা তার একটু নিচ দিয়ে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের মাঝামাঝি দিয়ে এটা ভারতে উঠতে পারে 2 থেকে 3 তারিখের দিকে এবং ওই অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি দিবে। তো এই ধরনের সিস্টেম কিন্তু বারবার আসছে। তার মানে অর্থাৎ আগামী কনভেক্টিভ সিস্টেমটা সেপ্টেম্বরের 2-3 সেপ্টেম্বরের তারিখের 2 ওই থেকে 3 সময়টা আমাদের তারিখের আসলে মধ্যে সতর্ক অবস্থানে থাকার অবকাশ রয়েছে নিশ্চয়ই। এটা আমরা এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে দেখছি না, অর্থাৎ বাংলাদেশে নয়, এটা ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের মাঝামাঝি দিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত এবং প্রচুর বৃষ্টি সে অঞ্চলে দিয়ে। এবারের বৃষ্টিপাতও কিন্তু সেরকমই চিন্তা করা হয়েছিল যে বাংলাদেশের দিকে হয়তো আসবে না, যে ত্রিপুরার দিকে চলে যাবে, তারপরেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই যে বিভ্রাটগুলো কেন করছে, এটা কি আসলে মানে ধারণ, এটা তো সায়েন্স, সেখানে কি আমাদের প্রযুক্তিগত দুর্বলতা রয়েছে কিনা সেইটা নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই, কিন্তু নিতে হচ্ছে একটা বিরতি পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে, দেখছেন 7 দিনের আয়োজন। আমরা বিরতিতে যাবার আগে ডক্টর শামীম হাসান ভূঁইয়া আপনার কাছে সাথে কথা হচ্ছিল, যে বলছিলাম যে এবারের বন্যায় ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটা বেশ ব্যাপক। তাহলে ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় বা এই যে এ ধরনের সময়গুলোতে আমাদের আসলে বার্তা দেওয়ার ক্ষেত্রে পরিবর্তন আনার সুযোগ আছে কিনা, এবং আমাদের আসলে প্রযুক্তিগত উন্নয়নের প্রয়োজনীয়তা দেখেন কিনা? প্রযুক্তিগত উন্নয়ন কিন্তু একটি মানে চলমান ব্যবস্থা, অর্থাৎ আমার যতই প্রযুক্তি আমার ভালো থাকুক কিন্তু এটা আরো উন্নত করার সুযোগ রয়েছে। কাজে আমি মনে করি যে এই ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে, গুরুত্ব দিতে হবে এবং আমাদের যে অবজারভেশন ব্যবস্থা, অর্থাৎ একটা জায়গার আবহাওয়ার পূর্বাভাস তৈরি করার জন্য আমাদের কিন্তু 3 ধরনের অবজারভেশন লাগে, অর্থাৎ ওশান বা সমুদ্রের অবজারভেশন, ল্যান্ড সারফেসের অবজারভেশন এবং অ্যাটমসফেরিক অবজারভেশন বা ঊর্ধ্ব আকাশের বায়ুমণ্ডল অবজারভেশন। বাংলাদেশের ঊর্ধ্ব আকাশের বায়ুমণ্ডল অবজারভেশনের সক্ষমতা রয়েছে অনেক বেশি এবং ল্যান্ড সারফেসে আমাদের অনেক অবজারভেটরি হয়েছে, আমাদের পূর্বাভাস সেজন্য মোটামুটি আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু ওশান বা আমাদের সমুদ্র পৃষ্ঠে যে সকল অবজারভেশন সিস্টেম দরকার তার সেটা কিন্তু বে অফ বেঙ্গল বিশাল এলাকা বাংলাদেশের। আমরা কিছুদিন আগে বাংলাদেশের সমুদ্রের এরিয়া আরো বেড়েছে, কাজে এখানে যে ধরনের মিটোলজিক্যাল বা ওশানিক অবজারভেশন দরকার সেই তুলনায় আমাদের যন্ত্রপাতি নেই। আমাদের যন্ত্রপাতি বসালেও সেটা আবার মানে সেটা নিরাপত্তাহীনতায় ভোগে। এ সকল কারণে কিন্তু আমাদের এই অঞ্চলে আমাদের একটিও ওশান বই বা এই ধরনের কোনো অবজারভেশন নাই, যার জন্য এখানে কিছুটা গ্যাপ রয়ে গেছে। এগুলোর মাধ্যমে আমরা ফোরকাস্টের মান উন্নয়ন করতে পারি। আর ডিসিমিনেশন মেকানিজম এইটা এবং তার সাথে আমরা যেটা এখন করছি যে অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রটোকল, অর্থাৎ কোনো একটা দুর্যোগ ঘটার আগেই আমরা এখানে অ্যাকশনে যাব এবং সেই ক্ষেত্রে আমাদের যে কন্টেন্ট গুলো, অর্থাৎ এই যে ডিসিশন সাপোর্ট সিস্টেম, যে কন্টেন্ট গুলো ডেভেলপ করা দরকার, সেই অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে কিন্তু আমরা ডেভেলপমেন্টের কাজ শুরু করেছি। বিভিন্ন এনজিও, আইএনজিও, সরকার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, আমরা যৌথভাবে পৃথিবীর 30টা দেশে হচ্ছে এটা, আমাদের বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এবং এখানে বলা হচ্ছে যে আর্লি ওয়ার্নিং ফর অল, সকলের এটা একটা বেসিক ডিমান্ড, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো প্রত্যেকটা দুর্যোগ মোকাবেলাটাও আসলে সবার জন্য প্রয়োজন এবং এক্ষেত্রে মানে আমরা আসবো। আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু কথা বলতে চাই একজন চলচ্চিত্র নির্মাতা এবং অ্যাক্টিভিস্ট খিজির হায়াত খান, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি এই মুহূর্তে কুমিল্লাতে আছেন এবং বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তার পাশাপাশি আপনারা রেস্কিউ টিম হিসেবে
সেটাও অংশ নিচ্ছেন। এর বাইরে আমি একটা বিষয় কথা বলতে চাই আপনার সাথে, যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে বাংলাদেশের অনেকেই বেশ সরব, বিশেষ করে ছাত্র জনতা বৈষম্য আন্দোলনের পর থেকে অনেক বেশি বাক স্বাধীনতা পেয়েছি আমরা, এবং আমরা অনেক কথা বলছি। সেখানে আসলে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের যে অভিন্ন নীতিগুলো নদীগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কথা আসছে, এবং বলা হচ্ছে যে আমরা আসলে আমাদের হিস্সা বুঝে নিতে চাই। এই বিষয়গুলো আসলে আপনারা কি চাচ্ছেন একটু যদি আমাদেরকে বলেন আজকের আয়োজনে। খিজির শুনতে পেরেছেন নিশ্চয়ই আমাদের কথা? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, আমি যেটা বললাম যে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এখানে অতিথিরা যারা আছেন আমার থেকে অনেক বেশি এক্সপার্ট। আমি শুধু এতটুকুই বলতে চাই যে এই মুহূর্তে দেখেন আমি নদীর পাড়ে বড় হয়েছি, ৪৫ বছর গোমতীর পাড়ে আমার জন্ম। তো আমরা অনেক বৃষ্টি দেখেছি, অনেক বন্যা দেখেছি। 1980-র পর এই প্রথমবার এই ধরনের একটা বন্যা দেখলাম। ভারতের সাথে আমাদের প্রায় যতদূর আমি জানি আমরা ৫৪টা নদী শেয়ার করি। ওরা উজানে, আমরা ভাটিতে। এবং এই ৫৪টা নদীতে বিগত ৫৩ বছরে প্রায় ৪০টার মতো ড্যাম তারা ক্রিয়েট করেছে। যে নদী কমিশনটা আমাদের আছে বিগত ১৫ বছর ধরে সেটা সম্পূর্ণরূপে ইনঅ্যাক্টিভ রয়েছে। সময় এসেছে ভারতের সাথে আমাদের বসার এবং বসে আমাদের যেই পানি বন্টনের ক্ষেত্রে আমাদের ন্যায্য হিসাবটা বুঝে নেওয়ার। ওদের যখন মন চাবে ওরা আমাদেরকে পানি দিবে, যখন পানি দিয়ে একদম ভাসিয়ে দিবে, যখন মন চাবে আমাদেরকে পানি দিবে না। এভাবে তো হতে পারে না। আন্তর্জাতিক আদালতে তো এটা একটা ক্রাইম। এই যে ড্যামগুলা ক্রিয়েট হচ্ছে, যে এইখানে নদীগুলো আমরা দুটো দেশ শেয়ার করি, সেই দুটো দেশের কনসার্ন নিয়ে এগুলাকে প্রপার ভাবে মেনটেন করা উচিত না? কারণ এই যে বন্যাটা হলো, এই যে পূর্বাভাস ছাড়া আমাদের উপর এভাবে পানিটা ছেড়ে দেওয়া হলো, আমরা যারা এখানে আছি, যে মানুষগুলা কষ্ট করছে, যে মানুষগুলা তাদের সর্বস্ব হারাচ্ছে, এটার জন্য তো আমাদেরকে কথা বলতে হবে। আমরা আর কতদিন চুপ করে থাকবো? একটা সরকারের কারণে আমরা ১৫ বছর কোনো কথা বলতে পারিনি, এটা তো হতে পারে না ভাই। আমরা এখানে হিমশিম খেয়ে যাচ্ছি মানুষদের যান বাঁচানোর জন্য, কিন্তু আমাদের সরকাররা যে আরেকটা দেশের সামনে মুখে তালা দিয়ে রাখবে, এটা তো হতে পারে না। আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার নিয়ে পানি বন্টনের ক্ষেত্রে, যেটাকে ভারত একটা অস্ত্র হিসেবে ইউজ করে, সেটা বন্ধ করার সময় এসেছে। এবং এটার জন্য আমাদের সবারই নিজ নিজ জায়গা থেকে আমাদের আওয়াজ তোলা উচিত। খিজির হায়াত, ধন্যবাদ আপনাকে। আপনি বাইরে রয়েছেন দেখতে পাচ্ছি, তারপরে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে আমাদের জন্য দোয়া করবেন। জি, অবশ্যই। আমি খিজির হায়াত যেটা বলছিলেন সেই প্রসঙ্গটা নিয়ে যদি অধ্যাপক আয়েশা আক্তার আপনার সাথে কথা বলতে চাই, যে অভিযোগগুলো অনুযোগগুলো যে কথাগুলো খিজির হায়াত বললেন, আপনি এগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন আসলে? প্রথমেই বিষয়টা উনি বলছিলেন যে যৌথ আহ, নদী কমিশন আহ, যেটা নদী কমিশনের যেটাকে আমরা জেআরসি বলি। আমরা কিন্তু যেটা জানি যে ১৯৭২ সালের এটার একটা চুক্তি হয়েছিল, এবং সেই চুক্তি যদি মোতাবেক আমরা যদি আজকে জানতে পারতাম কতটুকু পানি এ, আমাদের উজানে আছে এবং কতটুকু বৃষ্টিপাত ওখানে হচ্ছে, এই যে তথ্যের আদান প্রদান, সেক্ষেত্রে আমরা একই ধরনের তথ্য এখানেও আছে। দুটোকে মিলিয়ে আমরা কিন্তু একটা ফোরকাস্টিং পারতাম, একটা প্রেডিকশন করতে পারতাম যে ফ্লাড হলে কতখানি পানি আমার নদী থেকে আসবে। এটা একটা বিষয় আছে। তথ্যের একটা অ্যাক্সেস যে আমাদের তথ্যটা আমরা বারবার চাচ্ছিও কিন্তু জি, আমরা আসলে পাচ্ছি না, যেটা এই দুটো তথ্য ও সম্ভবত ওখানে আছে। যে আমি যতখানি জানি চুক্তিতে আছে যে পানির উচ্চতা কতটুকু আছে এবং বৃষ্টিপাতের পরিমাণ, ঠিক আছে। আপনি নিশ্চয়ই আচ্ছা, এটাও জানেন যে ১৯৬৭ সালের দিকে ভারত এবং পাকিস্তানের একটা চুক্তি হয় বা সমঝোতা হয়, যেটাকে সিন্ধু চুক্তি বলে। সেটা জি, অনেকটা জি, কার্যকরী, কিন্তু বাংলাদেশে ৫৩ জি, বছরে আমাদের যে চুক্তি বা সমঝোতা, সেইটার আসলে খুব বেশি ফল বাংলাদেশের মানুষ পায়নি, যার কারণে বাংলাদেশের নাগরিকরাও কিন্তু একটু বিক্ষুব্ধ। এইটা কেন এই সুফলটা পায়নি বাংলাদেশ, কেন হিস্সাটা পায়নি বলে মনে করেন? আহ, আমি আসলে ঠিক কেন পেল না সেই গবেষণাটা এখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব থাকলে উনি হয়তো একটু ভালোভাবে ব্যাখ্যা করতে পারতেন। আমি আপনার জায়গা আমি থেকেই জানতে চাই একজন শিক্ষক হিসেবে। আ- আমার ক্ষেত্রে যে প্রয়োজনটা আছে সেটা হচ্ছে যে নদী তো আলাদা একটা আহ,
আলাদা একটা অস্তিত্ব না। এটা যেহেতু দুইটা দেশের উপর থেকে যাচ্ছে, আমরা যদি আরো অন্যান্য দেশের যে সমস্ত ইন্টারন্যাশনাল নদীগুলো আছে, যেমন মেকং রিভার একটা আছে, রাইন নদী আছে, তাদের কিন্তু যে স্টেক হোল্ডারগুলি আছে তাদের ভেতরে তথ্য আদান প্রদান হচ্ছে। এবং এটার জন্য একটা খুব চমৎকার বিষয় হচ্ছে যে এই সরকারটা শুধুমাত্র একটা দেশের পক্ষে থাকে না। এই সরকারটা থাকার প্রয়োজন হচ্ছে, এটাকে বলা হয় ওয়াটার গভর্নেন্স। যিনি এই যতগুলি স্টেক হোল্ডার কান্ট্রি আছে তাদের ভেতরে যাবতীয় বিষয় কতটুকু পানি পাবে এবং তার সাথে সাথে সেই পানিটা পাচ্ছেন কিনা, না পেলে তার কাছে বিচার দেওয়া যাবে, সেই একই ব্যবস্থা আমাদের জন্য প্রয়োজন। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটি উম, এই বন্যার ক্ষেত্রে বারবারই আসছে যে নাব্যতার কথা। তাহলে আমাদেরকে বন্যার আগে থেকেই এই যে বিষয়টা খুব ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের কিন্তু একটা সুযোগ হয় শুষ্ক মৌসুমে আমাদের নদীগুলোকে খুব ভালো করে তার তথ্যগুলো নেওয়া। যে সমস্ত নদীর কথা বলা হচ্ছে, গোমতী নদীতে একসময় আমি কাজ করেছিলাম, নদীর স্বাস্থ্য বাঁচানোর জন্য পর্যাপ্ত পানি পাচ্ছে কিনা। আজকের এই অবস্থান দেখে তো মনে হচ্ছে যে ওই কার্যর থেকে বরং দরকার ছিল যে নদীর পানি উপচে পড়লে কি হবে। হুম হুম আমরা ইতিমধ্যে হুম এটার গবেষণা শুরু করেছি। একইভাবে ফেনী নদীতে, যেমন চট্টগ্রামে যখন আমাদের খাওয়ার জন্য পানি সাপ্লাই দেওয়া হয়, সেটা দেওয়া হয় হালদা নদী থেকে এবং কর্ণফুলী নদী থেকে। এই নদীগুলো সাথে কখনো ফেনী নদীকে চিন্তা করা হয়নি যে তাতে আহ, এত পরিমাণে পানি হবে যে দুই পাশের মানুষজন সেই প্লাবিত হয়ে যাবে। পানি প্লাবিত হয়ে যাবে। তাহলে এই যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলোকে আমাদের এরকে অবশ্যই এটার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। আজ গতকালকেই কালই একটা সংবাদ দেখলাম যে সাঙ্গু নদীর তীর ভেঙে যাচ্ছে। তাহলে আমাদের কাছে এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলোর ক্ষেত্রে আমাদের একটা সুপরিকল্পিত একটা আহ, একটা মানে আপনার কাছে কি মনে হয় যে নদীমাতৃক বাংলাদেশে আসলে নদী নিয়ে আমাদের সুপরিকল্পিত একটা ব্যবস্থা গড়ে তোলা দরকার? অবশ্যই জি, এটা আমরা এটা অবশ্যই। এই এবং পর্যন্তই এর থাক। সাথে আপনাকে আমি একটু বলবো জি। যে এটাকে আমরা সারা বিশ্বে একটা একটা টেকনোলজির কথা চিন্তা করা হচ্ছে, সেটা হচ্ছে স্পঞ্জ সিটি। আমরা কিন্তু ধীরে ধীরে নগরায়ন আসছে এবং নগরায়নটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। আমরা আমাদের জীবনমাত্রা উন্নয়ন দেখতে চাই, কিন্তু সেটাকে আমরা করছি হচ্ছে কিছুটা কনক্রিটের জঞ্জাল করে না তুলে এটাকে আমরা স্পঞ্জ সিটি যে কনসেপ্টটা আছে, আমরা যদি নেদারল্যান্ডের কথার সাথে আমাদেরকে তুলনা করি, আমাদের সাথে খুব মিল। ওটাও একটা নদীমাতৃক দেশ। এটা নিয়েও এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা হয়েছে। আমরা সেই প্রসঙ্গে হয়তো পরে আরেকটা আলোচনা করব। আমরা এই মুহূর্তে একটা বিরতি নিতে চাই আপা। কথা হচ্ছে বিরতির পরে এসে। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। আমরা কথা বলছিলাম ডক্টর শামীম হাসান এবং অধ্যাপক ডক্টর আয়েশা আক্তার। ডক্টর শামীম হাসান, আপনার কাছে আসতে চাই যে বন্যা নিয়ে এবং আবহাওয়া নিয়ে আমরা অনেক কথা শুনেছি, কিন্তু একটা বিষয় দেখেন যে এই বন্যায়, ভয়াবহ বন্যায় সারা বাংলাদেশের মানুষ বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে। এক ধরনের সামাজিক সংহতি আমরা দেখছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে ছাত্র জনতার বিপ্লবের পরে একটা নতুন বাংলাদেশের কথা কিন্তু আমরা দেখছি। আহ, আপনি ঠিকই বলেছেন। বাংলাদেশের বাঙালি জাতি, আমরা কিন্তু জাতিগতভাবেই আমরা অত্যন্ত সহানুভূতিশীল, এবং আমরা পরের যে বিপদ এটা যখন আসে আমরা পুরো দেশ কিন্তু এক হয়ে আমরা এর আগেও যে সকল সংকটে আমরা পড়েছি, শুধু প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ নয়, যে কোনো ধরনের দুর্যোগে আমরা কিন্তু সবাই এক হয়েছি এবং আমরা সেটা মোকাবেলা করেছি। এবং এটাই এই মনে হয় জন্য বাংলাদেশের শক্তি। পৃথিবীর ভেতরে, জি, আমরা কিন্তু এটা একটা ইউনিটি, একটা শক্তি কিন্তু আমাদের। এবং আমরা দেখেছি যে সামাজিক ভাবে আমরা যদি এক হয়ে কাজ করতে পারি, আমরা কিন্তু অনেক আমাদের এই ইতিহাস আছে। আমরা কাজেই আসলে নিশ্চয়ই অনেক আমরা বড় এই বড় ঘটনাকে সংকট কাটিয়ে উঠতে মোকাবেলা সক্ষম করার হব। জি, সক্ষমতা রাখে। জি, ডক্টর শামীম হাসান ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে থাকবার জন্য। অধ্যাপক ডক্টর আয়েশা আক্তার, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই যে এই যে সামাজিক সংহতি, এইটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। যে দেশের জন্ম তরুণদের আন্দোলনের মধ্যে থেকে, সেই দেশে এটাই তো একটা স্বাভাবিক দৃশ্য হওয়ার কথা। আমার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদম প্রথম দিন থেকেই তারা
প্রথমে ফেনীর দিকে গিয়েছিল, তারপরে এখানে আহ, উম, আহ, কুমিল্লায় একটা গ্রুপ কাজ করছে, নোয়াখালীতে একটা গ্রুপ কাজ করছে। তারা ক্যাম্পাসে বিভিন্নভাবে সাপোর্টগুলো নিচ্ছে এবং তাদেরকে নিয়ে আমি গর্বিত। আহ, পুরো দেশের চিত্র এবং একদম বাসা বলতে গেলে জি। একই চিত্র। তাদেরকে নিয়ে আমি গর্বিত যে আচ্ছা। তারা আসলে তাদেরকে ক্লাসে শুধুমাত্র বন্যা সম্পর্কে আমি শিখিয়েছিলাম যে বন্যা হলে প্রথম যে ভোগান্তি, দ্বিতীয় ভোগান্তি মানে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী যে ভোগান্তিগুলো, সেগুলো তারা খুব ভালোভাবে বুঝেছে এবং তারা আজকে প্রথম দিকে তারা ত্রাণ নিচ্ছিল। গতকাল তারা 200 ব্যাগ কাপড় জমিয়ে রেখেছে বন্যার্তদের ভেতরে দেওয়ার, এবং আমার কাছে তারা এটাও জিজ্ঞাসা করেছে যে আমরা কি স্বল্প মূল্যে একটা ওয়াটার ট্রিটমেন্ট ব্যবস্থা করে দিতে পারি মানে এই কিনা। যে এই সবার যে মধ্যে এক ধরনের চেষ্টা, তৎপরতা, পাশে থাকার যে প্রচেষ্টা, এটা একটা অন্যরকম বাংলাদেশ, তাই না আপা? একটা অন্যরকম জি এই যে মানুষ, জি ধন্যবাদ আপা। আমরা কথা বলছিলাম, আমাদের অনুষ্ঠানের সময়ও শেষ হয়ে যাচ্ছে। আপনাদের কে ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে। হয়তো আবারও কথা হবে নতুন আয়োজন নিয়ে। আসলে মানুষ যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এটা সত্যিই অকল্পনীয়। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, আমরা মানুষের পাশে থেকে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, বাংলাদেশকে এগিয়ে নেবার যে স্বপ্ন, সেই স্বপ্ন সার্থক হোক। সবাই ভালো থাকি, দেখা হবে আবারও।